সমন্বয় না থাকলে প্রশ্নবিদ্ধ হয় আয় ব্যয় প্রক্রিয়া, বললেন আইনমন্ত্রী। আর্থিক ব্যবস্থাপনা শক্তিশালী করার তাগিদ। সিলেটে রায়হান হত্যা মামলায় একজন 5 দিনের রিমান্ডে, মূল আসামি ধরা পড়বে শিগগিরই, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। করোনা টিকার জন্য $50 কোটি সহায়তা চায় বাংলাদেশ, আগ্রহী বিশ্ব ব্যাংকও। রাখাইনে রোহিঙ্গা গণহত্যা, তথ্য প্রমাণ সহ আন্তর্জাতিক আদালতে গাম্বিয়ার পূর্ণাঙ্গ আবেদন। মহা অষ্টমীতে অশুভ বিনাশের প্রার্থনা, দেবীর চরণে পুষ্পাঞ্জলি, শাস্ত্রীয় নিয়ম মেনে সন্ধে পূজা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদের সাথে আছি আমি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সংবাদে আরও থাকছে, বনানী কবরস্থানের চিরনিদ্রায় ব্যারিস্টার রফিকুল হক, আইনি অধিকারের প্রশ্নে ছিলেন আপোষহীন, বলছেন বিশিষ্টজনেরা। আর্থিক শৃঙ্খলা আইনের শাসনের অন্যতম উপাদান, একথা উল্লেখ করে সরকারি প্রতিষ্ঠানে আর্থিক ব্যবস্থাপনা শক্তিশালী করার তাগিদ দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। এক ভার্চুয়াল সেমিনারে আইনমন্ত্রী আরও বলেন, সমন্বয় না থাকলে অর্থ আহরণ ও অর্থ ব্যয়ের পুরো প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা থাকে। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। রাজধানীর সিরডাপ মিলনায়তনে পাবলিক ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ইন দি কনটেক্সট অব কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক শিরোনামে সেমিনারের আয়োজন করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। এতে আলোচনায় আসে রাষ্ট্রীয় আর্থিক ব্যবস্থাপনা, আইনি কাঠামো, সীমাবদ্ধতা সহ নানান বিষয়। সেমিনারে যুক্ত হন আইনমন্ত্রী আনিসুল হক। বলেন, উন্নয়নের সাথে আইনের শাসনও রাষ্ট্র ও সমাজের জন্য গুরুত্বপূর্ণ। আইনি শাসন প্রতিষ্ঠায় সুশৃঙ্খল আর্থিক ব্যবস্থাপনার গুরুত্ব অপরিসীম। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রীর সরকারের আমলে আইনের শাসন প্রতিষ্ঠা হচ্ছে। এই আইনের শাসন প্রতিষ্ঠার কিন্তু এটাও একটা বিরাট দিক, এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন, এবং এই ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন আনাটাও কিন্তু আইনের শাসনের জুরিসডিকশনের মধ্যে পড়ে। রাষ্ট্রীয় অর্থ ব্যবস্থাপনায় যুক্ত থাকেন জনপ্রতিনিধিরাও। হিসাব নিকেশের সমন্বয় না থাকলে অর্থ আহরণ ও ব্যয় প্রক্রিয়া ব্যাহত হয় বলে উল্লেখ করেন আইনমন্ত্রী। আমাদের লেজিসলেচারই হবে ট্যাক্সেশনের মূল হোতা, এবং এই যারা জনপ্রতিনিধি তারাই আপনার ট্যাক্স আরোপ করতে পারবে। আর পাশাপাশি কোথায় কোন টাকা কিভাবে আয় করবে রাষ্ট্র এবং কিভাবে ব্যয় হবে সেটাও যেমন, আর না হলে পরে এই অর্থ আহরণ বা অর্থ দেওয়ার যে আপনার চ্যানেলটা সেটাও কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। রূপকল্প 2021 বাস্তবায়ন, 2030 সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, 2041 সাল নাগাদ উন্নত দেশের মর্যাদা লাভ সহ উন্নয়ন সূচক যাতে প্রশ্নবিদ্ধ না হয় সে বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান আইনমন্ত্রীর। এটাকে বলে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, সেটা যেন জনপ্রতিনিধির হাতে থাকে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। সিলেটে রায়হানের মৃত্যুর ঘটনায় গ্রেফতার পুলিশ সদস্য হারুনুর রশিদকে 5 দিনের রিমান্ডে নিয়েছে পিবিআই। আর মূল আসামিকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এদিকে হত্যার প্রতিবাদ ও খুনিদের বিচার দাবিতে আজও নগরীর মদিনা মার্কেটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস খসরু ও টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের সহায়তা আরও জানাচ্ছেন সমর ইসলাম। বিকেলে সিলেট মুখ্য মহানগর হাকিম শারমিন খানম মিলার আদালতে হাজির করা হয় গ্রেফতার পুলিশ সদস্য হারুনুর রশিদকে। তদন্ত সংস্থা পিবিআই তার 7 দিনের রিমান্ড চাইলে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ নিয়ে এই মামলায় পুলিশের 2 সদস্যকে গ্রেফতার করা হলো। আসামি টিটুচন্দ্র দাস এবং আসামি হারুনুর রশিদ, এই দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং দুজনের জন্য আমরা 7 দিনের রিমান্ডে প্রার্থনা করেছিলাম। বিগত 2 জনকেই 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছি।
রায়হানের মৃত্যুর বিচারের দাবিতে 3 দিনের কর্মসূচির শেষ দিনে নগরীর মদিনা মার্কেট এলাকায় মানববন্ধন করেছে এলাকাবাসী। কর্মসূচি থেকে রায়হান হত্যার প্রধান সন্দেহভাজন পলাতক SI আকবরকে গ্রেফতারের দাবি জানানো হয়। এই রায়হান হত্যার সুষ্ঠু বিচারকে অন্যদিকে না নিতে পারে সেদিকে আমরা নজর রাখছি। যারা এই ঘটনার সাথে জড়িত ছিলেন তাদের গ্রেফতার করে আইনের আওতায় এনে তাদের বিচার আমরা সুনিশ্চিত করব। এদিকে এই হত্যা মামলার মূল আসামিকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। টাঙ্গাইলে সাংবাদিকদের তিনি জানান, অপরাধ করে কেউ পার পাবে না। মূল আসামিকে ধরা হয়নি সেটা বলবেন না, মূল আসামিকে শনাক্ত করা হয়েছে এবং আমরা খুব শীঘ্রই তাকে ধরে ফেলব। পুলিশকে ছাড় দেওয়া হয়নি। পুলিশ যেখানেই অন্যায় করেছেন, যারাই শৃঙ্খলা ভঙ্গ করেছেন তাদের কিন্তু আইনের মুখোমুখি করা হয়েছে। রোববার 5 দিনের রিমান্ড শেষে আরেক পুলিশ সদস্য টিটু চন্দ্র দাসকে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে PBI। সমর ইসলাম, 21 টেলিভিশন। কোভিড-19-এর টিকা আবিষ্কারের সঙ্গে সঙ্গে বাংলাদেশের মানুষের তাপপ্রাপ্তি নিশ্চিত করতে বিশ্বব্যাংকের কাছে অতিরিক্ত $50 কোটি ঋণ সহায়তা চেয়েছেন অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল। বৃহস্পতিবার বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট হার্টুইগ শেফারের সঙ্গে নেতৃত্বে সংস্থাটির প্রতিনিধি দলের সঙ্গে এক ভার্চুয়াল সভায় এ সহায়তা চান তিনি। অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী করোনা ভাইরাসের টিকা আবিষ্কারের সঙ্গে সঙ্গে দেশের সব জনগণের টিকা প্রাপ্তি নিশ্চিতে টিকা কেনা, সংরক্ষণ, পরিবহন ও বিতরণ কাজের জন্য $50 কোটি সহায়তা দেওয়ার অনুরোধ করা হয়। চলতি 2020-21 অর্থ বছরে বাংলাদেশের জন্য বিশ্বব্যাংকের সবচেয়ে কম সুদে ঋণ ITA 19-এর আওতায় বরাদ্দকৃত অর্থের অতিরিক্ত হিসাবে এই সহযোগিতা চাওয়া হয়েছে। আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যার বিষয়ে মিয়ানমারের বিরুদ্ধে করা মামলার পূর্ণাঙ্গ আবেদন জমা দিয়েছে গাম্বিয়া। শুক্রবার নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত আবেদনের সঙ্গে গণহত্যার বিষয়ে 5000 পৃষ্ঠার তথ্য প্রমাণ দেয়া হয়। রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর গণহত্যা প্রতিরোধে ও দায়ীদের শাস্তি দিতে ব্যর্থতার অভিযোগে গেল নভেম্বরের ICJতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে গাম্বিয়া। আদালতের নির্দেশনা অনুযায়ী পূর্ণাঙ্গ আবেদন ও তথ্য প্রমাণ উপস্থাপন করল দেশটি। শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীতে উৎসবমুখর পরিবেশে অশুভর বিনাশ আর শুভর প্রতিষ্ঠার প্রার্থনায় দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেন ভক্তরা। রাজধানীতে কুমারী পূজার আয়োজন না থাকায় মনে আক্ষেপ থাকলেও ভক্তি আর ভালোবাসার কমতি ছিল না ভক্তদের। মহা অষ্টমী পূজার শেষে শাস্ত্রীয় নিয়ম মেনে হয় সন্ধি পূজা। সহকর্মীদের সহায়তায় স্মৃতিমণ্ডলের রিপোর্ট। মন্দির মণ্ডপে মঙ্গলধ্বনি, ভক্তিরসে আপ্লুত ভক্তকুল, এমন আবহেই চলছে মহা অষ্টমীর পূজা অর্চনা। সকালে নানা উপাচারে মহা অষ্টমী কল্পারম্ভ বিহিত পূজা শেষে আনন্দময়ী দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেন ভক্তরা। কামনা করেন দেশ ও জাতির মঙ্গল। দেশ ও জাতিকে তথা সারা বিশ্বকে যেন করোনামুক্ত করেন এবং আমরা যেন সুন্দরভাবে মায়ের অর্চনা করতে পারি। মহাষ্টমী কল্পারম্ভ বিহিত পূজা শেষে হয় কুমারী পূজা। করোনা মহামারীর কারণে এবার রাজধানীতে ছিল না কুমারী পূজার আনুষ্ঠানিকতা। তবে ঢাকার বাইরে চট্টগ্রাম, নেত্রকোনা, রাজশাহী, যশোর সহ কয়েকটি স্থানে কুমারী পূজা হয়। দেবী দুর্গা মাতৃভাব আর কুমারী নারীর প্রতীক, তাই কুমারীতে দেবীভাব আরোপ করে তার পূজা করা হয়। তিনি এক হাতে অভয় দান করেন, অন্য হাতে বর দেন। তিনি সকল শুভবিদ্যার প্রকাশিকা। আসছে বছর করোনামুক্ত পৃথিবীতে মায়ের আরাধনা করার আকুতি ভক্তদের। এই রোগ থেকে যেন আমরা পৃথিবীর সকলেই মুক্তি কামনা করতেছি, যাতে সবাই মুক্তি হয়ে যায়, যাতে সবাই সুস্থ হয়ে যায়, দেশটা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়, পুরো পৃথিবীটা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়। এবার তো অন্যবারের তুলনায় অবশ্যই পূজাটা একটু অন্যরকম এবং সব রকম স্বাস্থ্যবিধি মেনেই আমাদেরকে চলতে হচ্ছে। সবাই যেন করোনামুক্ত দ্রুত মুক্ত হয় এবং সবাই সুস্থ থাকে, এটাই আমার মায়ের কাছে প্রার্থনা থাকবে। অষ্টমী তিথির শেষ 24 মিনিট থেকে নবমী তিথির প্রথম 24 মিনিট পর্যন্ত সময়ের সংযোগস্থলেই হয় সন্ধি পূজা। এই সন্ধিক্ষণে দেবী চণ্ড ও মুন্ড নামে দুই অসুরকে বধ করেছিলেন।
108টি পদ্ম ও মাটির প্রদীপ সন্ধি পূজার গুরুত্বপূর্ণ অংশ। ফুল, জল ও নানা উপাচারে মায়ের পূজা শেষে পুষ্পাঞ্জলি দেন ভক্তরা। শাস্ত্র অনুযায়ী বলা হয় কুমারীর মধ্যে জগৎজননীর সর্বাধিক প্রকাশ, তাই কুমারী জ্ঞানে জগৎজননীর পূজা করা হয়। রাজধানীতে কোভিড পরিস্থিতির কারণে এবার হয়নি কুমারী পূজা। মহাষ্টমীর পূর্ণ লগ্নে করোনামুক্ত পৃথিবীর প্রার্থনা উচ্চারিত হয়েছে ভক্তদের কণ্ঠে। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কোনো অপ্রীতিকর ঘটনার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বিশিষ্টজনেরা। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে পূজা উদযাপন করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তারা। রাজধানীর পূজা মণ্ডপ পরিদর্শন শেষে এসব কথা বলেন বিশিষ্টজনেরা। রাসেল খানের রিপোর্ট। রাজধানী ঢাকেশ্বরী ও তেজগাঁ পূজা মণ্ডপ পরিদর্শন করেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। তিনি বলেন, শারদীয় দুর্গোৎসবকে ঘিরে কোনো ধরনের হুমকি নেই। পূজার আনন্দ উপভোগ করতে সবার প্রতি আহ্বান জানান কমিশনার। কোথাও কোনো বিশৃঙ্খলা নাই, প্রত্যেকে অত্যন্ত শৃঙ্খলা মেনেই, স্বাস্থ্যবিধি মেনেই এই উৎসবটা পালন করছেন এবং নিরাপত্তা নিয়ে কারো মনে কোনো সংশয় বা আশঙ্কা এটিও কিন্তু কোথাও আমরা দেখলাম না। রাজধানী ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটি মেয়র। পরে তিনি সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারই অংশ হিসেবে ঢাকেশ্বরী জাতীয় মন্দির সহ দেশের সব মন্দিরে উন্নয়নের কাজ চলছে। ঢাকা শহরে সকল পূজা মণ্ডপ মন্দিরের সাথে সম্পৃক্ত আছে, তাদের উন্নয়নের অংশীদার আছে এবং এই জাতীয় ঢাকেশ্বরী মন্দিরের উন্নয়নেও আমরা অংশীদার আছি এবং অংশীদার থাকবো। ঢাকেশ্বরী মন্দিরে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শারদীয় দুর্গোৎসব পালনে সনাতন ধর্মাবলম্বীদের সাথে একাত্মতা প্রকাশ করেন তিনি। সবসময় এখানে সাম্প্রদায়িক সম্প্রীতিকে অক্ষুণ্ণ রাখা এবং এখানে যে অসাম্প্রদায়িক বাংলাদেশ, সেই বাংলাদেশ নির্মাণ করার কাজ, গণতন্ত্রের যে সংগ্রাম, সেই সংগ্রামকে অব্যাহত রাখা। এদিকে সন্ধ্যায় মিডিয়াপাড়ার পূজা মণ্ডপ পরিদর্শন করেন ভারতীয় হাইকমিশনার। এ সময় বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত বলে মন্তব্য করেন তিনি। সেলিব্রেট এভরিথিং that makes us human. Your example of the fact that in this community, members of all communities, members of the Muslim community, members of the Hindu community, everybody came together to celebrate this. রাসেল খান, একুশে টেলিভিশন, ঢাকা। চিরনিদ্রায় শায়িত হলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল রফিকুল হক। জানাজায় অংশ নিয়ে বিশিষ্টজনেরা বলেন, তিনি ছিলেন নির্লোভ, নীতিবান ও সৎ মানুষ। আইনি অধিকারের প্রশ্নে ছিলেন আপোষহীন। এই প্রখ্যাত আইনজীবীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি সহ বিশিষ্টজনেরা। সাইদুল ইসলামের রিপোর্ট। ব্যারিস্টার রফিকুল হক বাংলাদেশের আইন অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র, ছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল। দায়িত্ব পালন করেছেন অ্যামিকাস কিউরি হিসেবেও। শনিবার সকাল 8:30টার দিকে রাজধানীর আদ্দিন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিশিষ্টজনেরা। তার মরদেহ নিজ বাসভবনে নেওয়া হলে সেখানে ছুটে যান সিনিয়র আইনজীবী, ঢাকা দক্ষিণের মেয়র আর গুণগ্রহী শুভানুধ্যায়ীরা। তারা বলেন, আইনি অধিকার প্রতিষ্ঠায় ব্যারিস্টার রফিকুল হক সবসময় ছিলেন অগ্রণী ভূমিকায়। ব্যারিস্টার রফিকুল হক শুধু একজন আইনজীবী ছিলেন না, তিনি একজন দানশীল, দানবীর ছিলেন। ওনার এই চলে যাওয়া আইন জগতে নিঃসন্দেহে একটা বিরাট রকমের ক্ষতি সৃষ্টি করেছে। এর আগে সকাল 10:40 আদ্দিন হাসপাতাল প্রাঙ্গণে রফিকুল হকের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বাদ জোহর বাইতুল মোকাররম মসজিদে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা। দুপুর 2টার দিকে তার 60 বছরের দীর্ঘ কর্মক্ষেত্র সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। সহকর্মীরা জানান তার বর্ণাঢ্য জীবনের কথা। যখনই দেশ জাতি কোনো ক্রাইসিসে পড়তো, তখনই রফিকুল হকের সকলে শরণাপন্ন হতো। আমাদের সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠান হিসেবে আমরা তাকে চিনতাম, জানতাম। জনাব রফিকুল হকের মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, সেই শূন্যতা পূরণ হবার নয়, আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে বেশ নসিব করেন। সব আনুষ্ঠানিকতা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়।
সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক। দেশ স্বাধীন হওয়ার পর থেকে অনেক গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও আইনি বিষয়ে তার ভূমিকা গুরুত্বপূর্ণ। দেশের সুশাসন প্রতিষ্ঠা ও বিচার বিভাগের স্বাধীনতা ও ভাবমূর্তি রক্ষায় সোচ্চার তিনি ছিলেন একজন অনন্য সমাজসেবী। প্রবীণ এই আইনজীবীর কথা জানাচ্ছেন শাকের আরজু। ব্যারিস্টার রফিকুল হক দেশের জ্যেষ্ঠ আইনজীবী। আইন পেশায় 60 বছরের বর্ণাঢ্য জীবন তার। বিচার বিভাগের ভাবমূর্তি সমুন্নত রাখতে ব্যারিস্টার রফিক সবসময় ছিলেন সোচ্চার। বিচার বিভাগ পৃথকীকরণের দাবি তুলেছেন বহুবার। অনেক গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও আইনি বিষয়ে সরকারকে সহযোগিতা করেছেন তিনি। 7ম সংশোধনী সহ বেশ কিছু সংশোধনীতে মতামত দিয়েছেন অ্যামিকাস কিউরি হিসেবে। এই লটা করার পরে যদি কনস্টিটিউশন অ্যামেন্ড করতো তাহলে বলতে পারতেন যখন লটা করেছে তখন ইট ওয়াজ ভায়োলেটিভ অফ কনস্টিটিউশন। বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় বিভিন্ন আইনি লড়াইয়ে তিনি ছিলেন অকুতভয়। তার খুরদার যুক্তি, প্রতিপক্ষের যুক্তি খণ্ডনের পদ্ধতির জন্য তিনি ছিলেন আইন অঙ্গনের অন্যতম ব্যক্তিত্ব। আপিল বিভাগের আইনজীবী হিসেবে কাজ শুরু করেন 1973 সালে। 1990 সালের 7 এপ্রিল থেকে 17 ডিসেম্বর পর্যন্ত কোনো সম্মানী ছাড়া অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন রফিকুল হক। ঝগড়া করছি, রাজনীতির জন্য রাজনীতি করছি। রফিকুল হকের জন্ম 1935 সালের 2রা নভেম্বর কলকাতার সুবর্ণপুর গ্রামে। 1955 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, 1957 সালে দর্শন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। বারের লতে তার মূল বিষয় ছিল হিন্দু পারিবারিক আইন। রফিকুল হক তার উপার্জিত অর্থের প্রায় সবটুকু ব্যয় করেছেন সমাজসেবায়। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ভর্তি পরীক্ষা থেকে সরে না আসার পক্ষে সব বিশ্ববিদ্যালয়, এইচএসসির ফল ঘোষণার পর সিদ্ধান্ত। নারী ও শিশু নির্যাতনের 1.5 লাখের বেশি মামলা বিচারাধীন, অপরাধ কমাতে দ্রুত নিষ্পত্তির তাগিদ। আবার আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। এখনো সিদ্ধান্ত না হলেও ভর্তি পরীক্ষা নেয়ার পক্ষেই প্রায় সব বিশ্ববিদ্যালয়। আর এই পরীক্ষা অনলাইনে হতে পারে, আবার সশরীরেও হতে পারে। এইচএসসির ফল ঘোষণার পরপরই সিদ্ধান্ত জানাবে বিশ্ববিদ্যালয়গুলো। এসএসসি ও এইচএসসির নম্বরের ভিত্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রচলন থাকলেও করোনাকালে পরীক্ষা থেকে সরে না আসার পক্ষে দেশের 22টি পাবলিক বিশ্ববিদ্যালয়। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। এবছর এইচএসসি ও সমমানের পরীক্ষা হচ্ছে না। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই এইচএসসির মূল্যায়ন হবে, আর এই ফল ঘোষণা হবে ডিসেম্বরে। প্রচলিত নিয়ম অনুযায়ী এসএসসির 10%, এইচএসসির 30% এবং ভর্তি পরীক্ষার 60% নম্বর নিয়ে ফল নির্ধারণ করা হতো। তবে এবার করোনা মহামারীতে এইচএসসি পরীক্ষা না হওয়ায় থাকছে না ওই 30%। ফলে ভর্তি পরীক্ষার বিকল্প কিছু নেই। আশা করছি যে লিখিত পরীক্ষাই হবে, যেখানে এসে সশরীরে পরীক্ষা, এটা সবারই ধারণা, তবে সিদ্ধান্ত ওখানেই হবে। তাই করোনাকালেও নিয়ম ভেঙে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসছে না পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। ভাবা হচ্ছে পদ্ধতি নিয়ে। বিশ্ববিদ্যালয় পরিষদের উপাচার্য বৃন্দরা সকলে মিলে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আগামী সেশনের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে ছাত্রছাত্রীরা পরীক্ষার মাধ্যমে। সেটি অনলাইন পরীক্ষাও হতে পারে বা ফিজিক্যাল পরীক্ষাও হতে পারে। জেএসসি এবং এসএসসি নম্বরের ভিত্তিতে যেভাবে ইন্টারমিডিয়েটের রেজাল্ট হচ্ছে, ভর্তি পরীক্ষাটা ওই সিস্টেমে হবে না, আমরা পূর্ণ পরীক্ষা নেব। গুচ্ছ বিভক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ডিজিটাল পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত এখনও অপরিবর্তিত। তবে স্বচ্ছতা নিশ্চিতে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের তাগিদ আছে। যদি মনে হয় যে না, এখানে ভর্তি পরীক্ষা এই অনলাইনে নিলে সেক্ষেত্রে কোনো প্রশ্নপত্রের নিরাপত্তা কোনো বিঘ্নিত হবে না, বা কোনো শিক্ষার্থী যাতে অন্য কোনো প্রশ্ন না আসে, সে বিষয়গুলো যদি সিকিউর করা যায় তাহলে হয়তো ওই সফটওয়্যারেও ভর্তি পরীক্ষা নেওয়া যেতে পারে। এটা প্রাথমিক চিন্তা। এইচএসসি রেজাল্টটা হওয়ার পরে পরবর্তীতে আমরা পরীক্ষাটি কিভাবে নেব এবং মূল্যায়নটি কিভাবে করব সেইটাই আলোচনায় থাকবে। তবে এটুকু আমরা বলি
যে আমরা সিদ্ধান্ত নিয়েছি পরীক্ষার মাধ্যমেই আমরা শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করব। অনলাইনে পরীক্ষা ত্রুটি বিবেচনায় জেলাভিত্তিক কেন্দ্র নির্ধারণের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। সামাজিক ব্যাধি রোধে শিক্ষকদের বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হবে, শিক্ষা কারিকুলামে তা অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। চাঁদপুর সদর উপজেলায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে তিনি চাঁদপুর পৌরসভার নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন। শিক্ষামন্ত্রী আরও বলেন, সামাজিক এই ব্যাধিগুলো শুধুমাত্র নৈতিক শিক্ষা বা আইন দিয়ে দূর করা সম্ভব নয়, এজন্য পরিবার, সমাজ ও রাষ্ট্রের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সামাজিক এই যে ব্যাধি, সেই ব্যাধিগুলো কিন্তু শুধুমাত্র নৈতিক শিক্ষা দিয়েই হবে না, শুধু আইন দিয়েও হবে না। এর জন্য একেবারে পরিবার, সমাজ, রাষ্ট্র সবার একটা সমন্বিত উদ্যোগের প্রয়োজন। সবাইকেই একযোগে কাজ করতে হবে। আগামী 2-3 বছরের মধ্যে সড়ক নেটওয়ার্কে বৈপ্লবিক পরিবর্তন হবে, জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে ব্র্যাক, বিশ্ব ব্যাংকের যৌথ উদ্যোগে সড়ক দিবসের আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলেন। আশা করি আগামী 2-3 বছরের মধ্যে বাংলাদেশের সড়ক ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে। সড়ক নেটওয়ার্ক বিস্তারে এবং দুর্ঘটনা রোধে আমাদের মেট্রো রেলের 6টি লেন, যেটা 2030 সাল পর্যন্ত আমাদের টার্গেট রয়েছে। 24 ঘন্টায় কোভিড-19 দেশে আরও 19 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু 5,780। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 231তম দিনে 111টি ল্যাবে 10,998টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 1,094 জন। এ নিয়ে মোট শনাক্ত 3,97,507 জন। দেশে সুস্থতার হার শতকরা 78.88% এবং মৃত্যু হার 1.45%। সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে 2,976 জন, আর চট্টগ্রাম বিভাগে মারা গেছেন 1,153 জন। 31 বছর পর খুলনার শিশু ধর্ষণ মামলার আসামির শাস্তি বহাল রেখে আপিল খারিজ করেছে হাইকোর্ট। বিচারপতি আবু জাফর সিদ্দিকের দ্বৈত বেঞ্চ এই রায় দেন। এই বেঞ্চ থেকে গত 1 মাসে 73টি মামলা নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ধর্ষণের মামলা 15টি। দেশে বিচারাধীন নারী ও শিশু নির্যাতন মামলা রয়েছে 1,70,361টি। দ্রুত বিচার শেষ না হলে অপরাধ কমবে না বলে মত আইনজ্ঞদের। শাকির আরজুর আরেকটি রিপোর্ট। 1987 সালে খুলনায় 10 বছরের শিশু মাঠে গরু আনতে গিয়ে ধর্ষণের শিকার হয়। পরে শিশুটির বাবা ধর্ষক শওকতের বিরুদ্ধে মামলা করেন। শওকতকে 7 বছরের সাজা দেন বিচারিক আদালত। 1989 সালে হাইকোর্টে আপিল করে আসামি। এরপর থমকে যায় বিচারের কার্যক্রম। তবে রাষ্ট্রপক্ষের উদ্যোগে নিষ্পত্তি হয় মামলাটি। 31 বছর পর আপিলের রায় আসে। বিচারিক আদালতের সাজা বহাল রাখেন হাইকোর্ট। সবচেয়ে পুরনো মামলা যেটা ধর্ষণ মামলা, 1989 সনে 10 বছরের একটি বালিকা ধর্ষিতা হয় এবং সেই আসামির আপিল খারিজ হয়ে সাজা বহাল আছে। দুঃখজনক যে 31 বছর পর একটি শিশু ধর্ষণের বিষয়ে রায় আসছে। এখানে আমি মনে করি যে আমাদের নিজেদের উদ্যোগে হওয়ার ব্যাপার আছে এবং এটা এক্সপিডাইট করা উচিত, কারণ এটা উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত। সংশ্লিষ্ট বেঞ্চে গত 1 মাসে 15টি ধর্ষণ মামলা সহ 73টি পুরাতন মামলা নিষ্পত্তি হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই শাস্তি বহাল রয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। অনেকগুলি ধর্ষণ মামলার রায় হয়েছে, বেশিরভাগ মামলারই আপিল খারিজ হয়ে আসামির সাজা বহাল আছে। পরিসংখ্যান মতে সারা দেশে নারী ও শিশু নির্যাতন দমন আইনে প্রায় 34,000 মামলা 5 বছরেরও বেশি সময় ধরে বিচারাধীন। আর উচ্চ আদালতের নির্দেশে স্থগিত মামলার সংখ্যা 1156টি। বিচারের দীর্ঘসূত্রিতায় হতাশ মানবাধিকার কর্মী ও আইনজীবীরা। নারী শিশু নির্যাতনের মামলার বিচার দ্রুত শেষ করতে হাইকোর্টের আগের নির্দেশনা মেনে মনিটরিং সেল গঠনের তাগিদ দেন তারা। হাইকোর্ট ডিভিশনের যে গত বছরের 7 দফা নির্দেশনা, সেগুলোকেও যদি মেনে চলা হয়, যে মনিটরিং কমিটি করার কথা সেখানে বলা হয়েছিল, সেই মনিটরিং কমিটি যদি কাজ করে যথাযথভাবে, আমি মনে করি যে এক্সপিডাইট করা সম্ভব। আইন প্রণয়নকারীরা যখন এই আইনটা তৈরি করেছিল যে উদ্দেশ্য নিয়ে, সেই উদ্দেশ্যের একটা আপনার পুরো দেখা উচিত ছিল। বেশ অনেকগুলো বছর, তো নিয়ার অ্যাবাউট
18 ইয়ার্স, এই 18 ইয়ার্সের আপনার একটা সমীক্ষা করা উচিত ছিল, করে তারপরে আপনার পুরো আইনটাকে আপনারা করতে পারতেন, রিভিউ করে সংশোধন করতে পারতেন। আইন সংশোধন হয়ে ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড হলেও এসব মামলা দ্রুত নিষ্পত্তি না হলে অপরাধ কমবে না বলে মত তাদের। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। আজ জাতিসংঘ দিবস। বিশ্ব শান্তি ও নিরাপত্তা এবং মানব উন্নয়নের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত এই বিশ্ব সংস্থাটির ৭৫তম বার্ষিকী পালন করছে পুরো বিশ্ব। দিবসটির এবারের প্রতিপাদ্য সামাজিক ন্যায় বিচার অর্জনে দূর করো সকল অসামঞ্জস্যতা। বিশ্লেষকরা বলছেন, মানুষের প্রত্যাশা পূরণ করতে হলে জাতিসংঘের কাঠামো ও কর্মপদ্ধতি সংস্কার এখন সময়ের দাবি। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। এক শতাব্দীতে দুটি বিশ্বযুদ্ধ, সংঘাতের ভয়াবহতা সমগ্র বিশ্বকে শান্তির জন্য আকুল করে তোলে। মানুষের এই আকুলতার প্রেক্ষাপটে 1945 সালের 24শে অক্টোবর প্রতিষ্ঠিত হয় জাতিসংঘ। 46টি জাতিরাষ্ট্রের অনুসমর্থন নিয়ে যাত্রা শুরু। এখন সদস্য সংখ্যা 193। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এর সদর দফতর হলেও জাতিসংঘের 3টি অতিরিক্ত সহায়ক ও আঞ্চলিক সদর দফতর রয়েছে জেনেভা, ভিয়েনা ও নাইরোবিতে। সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, সচিবালয়, ট্রাস্টিশিপ কাউন্সিল এবং আন্তর্জাতিক আদালত, এই 6 মূল সংস্থা সহ অনেকগুলো সহযোগী সংস্থা নিয়ে বিশ্ব শান্তি, নিরাপত্তা ও মানব উন্নয়নে কাজ করছে সংস্থাটি। আন্তর্জাতিক পরিমণ্ডলে ন্যায় বিচার, শান্তি ও মানবাধিকার প্রতিষ্ঠায় সদস্য রাষ্ট্রগুলোর সহযোগিতা বৃদ্ধি জাতিসংঘের অন্যতম কাজ। দ্বাদশ শতকের রেনেসার পরে যেটা হয়নি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউএন সিস্টেম সেটা করেছে। এমন কোনো ব্যাপার নেই যেটা ইউএন সিস্টেমের মধ্যে কভার করছে না। প্রত্যাশা আমাদের অনেক বেশি। জাতিসংঘ আছে, তাতেই আমরা হিমশিম খাচ্ছি। জাতিসংঘের প্রয়োজনীয়তা এখনো আছে, বরং আরো শক্তিশালীভাবে এর অবস্থান পৃথিবীর মানুষ দেখতে চায়। সংঘাতপূর্ণ এলাকাগুলোতে শান্তি স্থাপনে কাজ করছে জাতিসংঘ। শান্তি মিশনের অন্যতম অংশীদার বাংলাদেশ। এই 5টি রাষ্ট্রের ভেটো প্রয়োগের যে প্রেক্ষাপট, সেটা ছিল আপনার বাইপোলার ওয়ার্ল্ডে স্নায়ুযুদ্ধ চলাকালীন একটা ব্যাপার ছিল, কিন্তু এখন আর বাইপোলারাইজেশন নেই। সেজন্য এটার একটা সংস্কারের দাবি আছে। আফ্রিকান কোনো প্রতিনিধিত্ব এখানে নেই, মধ্যপ্রাচ্যের কোনো প্রতিনিধিত্ব এখানে নেই, রিজিওনাল পলিটিক্স আছে আন্তর্জাতিক পরিমণ্ডলে। সে কারণে এই সংস্কার আনাটা খুব দুরূহ হয়ে গেল। তবে এই আঞ্চলিক প্রতিনিধিত্বমূলক করলে তখন এটার একটা জুডিশিয়াস ব্যাপার দাঁড়াতো বলে আমি মনে করি। দিবসটি উপলক্ষে বাণী দিয়েছে সংস্থাটির মহাসচিব অ্যান্থনিও ম্যানুয়েল দে অলিভেরা গুতেরাস। Dear friends, the 75th anniversary of the United Nations falls in the middle of a global pandemic. Our founding mission is more critical than ever to promote human dignity, protect human rights, respect international law, and save humanity from war. 1974 সালের 17 সেপ্টেম্বর 136তম সদস্য হিসেবে জাতিসংঘে যোগ দেয় বাংলাদেশ। আজ এই মহান পরিষদে আপনাদের সামনে দুটো কথা বলার সুযোগ পেয়ে আমি নিজকে ভাগ্যবান মনে করছি। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। আবারও নিচ্ছি বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। পিকে হালদার ফিরছেন না, দুদক ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়কে জানালো আইনজীবী। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। আর্থিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের সিংহভাগ ঋণের সুবিধাভোগী প্রশান্ত কুমার হালদার দেশে ফিরছেন না কাল। পিকে হালদারের আইনজীবী দুদক ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়কে জানিয়েছেন এ তথ্য। পিকে হালদার শারীরিকভাবে অসুস্থ, করোনার লক্ষণ আছে তার। এ অবস্থায় ভ্রমণ করা সম্ভব নয়। পরবর্তীতে কবে ফিরবেন তা আইনজীবীর মাধ্যমেই জানানো হবে। ইন্টারন্যাশনাল লিজিং এর পক্ষ থেকে গত সেপ্টেম্বরে হাইকোর্টকে জানানো হয় গ্রাহকের টাকা ফেরত দিতে দেশে ফিরতে চান পিকে হালদার। ILFSL গ্রাহকদের অভিযোগের মুখে এই বছরের শুরুতে পিকে হালদারের বিদেশ পালানোর পর দুদক তার 300 কোটি টাকার অবৈধ সম্পদের খবর দিয়ে মামলা করে। কিশোরগঞ্জের মিঠামইনে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন লেগে 2 শিশুসহ এক পরিবারের 7 জন দগ্ধ হয়েছে। বিকেলে মিঠামইনের কাঠখাল হাজিপাড়া গ্রামের আব্দুল সালামের স্ত্রী রামচন্দ্র নেসা রান্না করতে গ্যাসের চুলা জ্বালায়। এ সময় সিলিন্ডার
লিকেজ থাকায় রান্নাঘরে আগুন লেগে যায়। এতে 2 শিশু সহ 7 জন আগুনে দগ্ধ হয়। এদের মধ্যে 2 শিশু ও 1 কিশোরীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক। আহতদের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। চব্বিশ ঘন্টা সৌর বিদ্যুৎ ব্যবহার উপযোগী করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিকে ইলাহি চৌধুরী। M2K পাওয়ার অ্যান্ড এনার্জি আয়োজিত অনলাইন প্যানেল আলোচনায় তিনি বলেন, বর্তমানে দেশের 10 ভাগ মানুষ সৌর বিদ্যুৎ সুবিধা পাচ্ছে। ভবিষ্যতে শতভাগে কিভাবে যাওয়া যায় তা নির্ধারণে সময় এসেছে। সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহে ল্যাব প্রতিষ্ঠা করার কথাও জানান তিনি। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। জাবার্গে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। সমন্বয় না থাকলে প্রশ্নবিদ্ধ হয় আয় ব্যয় প্রক্রিয়া, বললেন আইনমন্ত্রী। আর্থিক ব্যবস্থাপনা শক্তিশালী করার তাগিদ। সিলেটের রায়হান হত্যা মামলায় একজন 5 দিনের রিমান্ডে, মূল আসামি ধরা পড়বে শিগগিরই, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। করোনা টিকার জন্য $50 কোটি সহায়তা চায় বাংলাদেশ, আগ্রহী বিশ্ব ব্যাংকও। রাখাইনে রোহিঙ্গা গণহত্যা, তথ্য প্রমাণ সহ আন্তর্জাতিক আদালতে গাম্বিয়ার পূর্ণাঙ্গ আবেদন। মহা অষ্টমীতে অশুভ বিনাশের প্রার্থনা, দেবীর চরণে পুষ্পাঞ্জলি, শাস্ত্রীয় বিধি মেনে সন্ধি পূজা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।